সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্টস বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা জানি যে সবাই রমজান সমাগত এবং এই রমজান নিয়ে মানুষের অনেক ধরনের চিন্তাভাবনা রয়েছে, বিশেষ করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, তাদের মধ্যে সবার আগে প্রশ্নটি মনে আসে যে আমি কি রোজা রাখতে পারবো কিনা, অথবা রোজা রাখতে পারলেও আসলে সেটির সচেতনতা বা সতর্কতা কি হবে, কী ধরনের খাবার খেতে পারবো, কি খেতে পারবো না। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর অমিত। আমরা স্যার শুরুতেই বলছিলাম যে কথাটি যে রোজা আসা মাত্রই বাংলাদেশের মুসলমানদের প্রধান একটি মানে ভিতরের থেকে আকুতি যে আমি রোজাটি রাখতে পারবো কিনা, এবং যারা বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, তাদের মনে একটি আফসোস থেকেই যায় যে আহা এবার বোধহয় রোজাটি রাখতে পারবো কিনা। আমি শুরুতেই জানতে চাই স্যার যে কারা আসলে রমজানে রোজা রাখার জন্য উপযুক্ত, যারা কি ধরনের কমন কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে এবং কারা রোজা রাখতে পারবে। ধন্যবাদ। দেখুন, রোজাটা কিন্তু আমাদের মুসলিম জগৎ, আপনি জানেন ১২০ কোটি লোক আছে পৃথিবীতে প্রায় মুসলিম, এবং এটা একটা ধর্মের একটা অঙ্গ, জি। স্তম্ভ, যে রোজা রাখতে হবে। এখন সবারই যারা কিডনি রোগ, এখন কিডনি রোগ বলতে কি বোঝায় সেটা একটু বলতে হবে। অনেক কিডনি রোগ আছে যেটাতে রোজা রাখতে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। যেমন আপনার পেশাবে ইনফেকশন আছে, নেফ্রাইটিস আছে। প্রবলেম হলো যাদের কিডনি অকেজো রোগী, অর্থাৎ ধীর গতিতে যাদের কিডনির অকেজো আছে, বা যারা খুব অন্যান্য যে কোনো রোগ যেখানে শরীরটা ফুলে গেছে বেশি, নেফ্রাইটিস, মানে তারা রোজা থাকতে পারবেন কি পারবেন না, জি। এটা বেসিক কোশ্চেন। প্রথম কথা হলো কিডনি অকেজো কয়টা স্তর আছে? 5টা স্তর। পাঁচটা স্তর। এখন 5 স্তরগুলি কিভাবে, কিডনির কার্যক্ষমতা অনুযায়ী স্তরটা বিন্যাস করা হয়। যখন যার 90% কিডনি ড্যামেজ আছে, অথবা স্টেজ, আমরা বলি যে স্টেজ 5, সেই ক্ষেত্রে আমরা বলি আপনি রোজাটা রাখা উচিত না, কারণ এটা ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এর আগের যে স্টেজ, ধরেন ইজিএফআর মানে কিডনি কার্যক্ষমতা 30-এর উপরে যদি থাকে, থাকে। তাহলে কিন্তু রোজা থাকতে কোনো বাধা নাই। তবে এখানে কিছু শর্ত আছে। এখন যারা ওই ওই রোগ, যেমন যেমন অনেকের ডায়াবেটিস থেকে কিডনি রোগ হচ্ছে, যেটা। প্রেশার থেকে হচ্ছে, জি। বা রেনাল স্টোন ডিজিজ থেকে হচ্ছে, অথবা অন্য কোনো যে কোনো কারণে, কারণ থেকে। সেই কারণগুলি আবার জানতে হবে যে কি কারণ। তার শরীরে পানি আছে কিনা, তার বারে বারে ইনফেকশন হচ্ছে কিনা, তার শরীরে ডিহাইড্রেশন হয়ে যায় বা কিনা, লবণের ওষুধের পরিমাণ কারণে ঠিক লবণের রয়েছে কিনা। পরিমাণ ঘাটতি হচ্ছে কিনা, ঘাটতি হচ্ছে কিনা। কিডনি স্টোন ডিজিজ আছে কিনা, রেনাল স্টোন ডিজিজ, অথবা জন্মগত কোনো রোগ আছে কিনা। প্রথম কথা হলো স্টেজ 3-4 রোজা রাখার কোনো বাধা নাই, একদম। তবে কতগুলি যে পয়েন্ট আমরা বলবো সেগুলি নজর রাখতে হবে। জি। সেগুলি হলো যেমন শরীরে পানি আটকে থাকতেছে কিনা, Right. বারে বারে ইনফেকশন হচ্ছে কিনা, জি। তার যে অনেক সময় ওষুধ খায় সেই ওষুধের জন্য ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, সেইগুলি একটু নজর দিতে হবে। কিন্তু আদারওয়াইজ, তবে স্টেজ 5 আমরা বলি রোজা থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপরে আসেন যারা ডায়ালিসিস আছেন, তাদের আমরা বলি রোজাটা না রাখাই ভালো। না রাখাই ভালো। এখন অনেকে এটা তো রিলিজিয়াস ইমোশন, সেন্টিমেন্ট, যদি রাখতে চায় ঝুঁকি পয়েন্টগুলি আমাদের তাদের জানতে হবে। জানাতে হবে। আমি সহজে একটু জানতে চাই যে বিশেষ করে আপনি জানেন যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত বিশাল একটি জনগোষ্ঠী, এবং এদের মাঝে অনেকেই ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি যেটি আমরা বলি আক্রান্ত। তো এদের মাঝে পরিবারের সদস্যদের মাঝে কিছু ভুল ধারণা থেকে থাকে যে না রোজা রাখা যাবে না, অবা কেউ বলে যে না রোজা রাখা যাবে। এই সিকিডির পেশেন্টগুলোকে যদি কেউ রোজা রাখতে চায় তাহলে তা কী ধরনের প্রস্তুতি নিতে হবে, অথবা কোন পর্যন্ত তারা খুবই রাখতে সুন্দর পারবে? প্রশ্ন। আমরা একটু আগে বলতেছিলাম আমাদের দেশে এই সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজ, এটার প্রথম কারণ হলো ডায়াবেটিস, ডায়াবেটিস। দ্বিতীয় কারণ এখন উচ্চ রক্তচাপ। যাদের ডায়াবেটিস আছে তারা যদি স্টেজ 3 পর্যন্ত আমরা রোজা রাখতে বলি, অর্থাৎ তার কিডনির কার্যক্ষমতা 30-এর উপরে আছে, মানে আমরা যদি কার্যক্ষমতা ইজিএফআর ইজিএফআরটা যদি বিবেচনা এর করি। উপরে যদি হয়, স্টেজ 5 হলে আমরা তাদের না করি। এখন ধরেন যার ডায়াবেটিস আছে সে তো নিশ্চয়ই ওষুধ খায়, অবশ্যই। কিডনির ওষুধ খায়, কিডনির ওষুধ খায়, ডায়াবেটিস ওষুধ খায়। আর ডায়াবেটিস ওষুধ কী খায়? আদার ডায়েট করে, এক্সারসাইজ করে,
মুখে অরাল ট্যাবলেট খায়, অথবা ইনসুলিন। ইনজেকশন দেয়। তাহলে এই চারটার সমন্বয় একটা কিছু করতে হবে। যারা ডায়েট তাদের তো কোনো আপত্তি নাই। আর কিডনির জন্য কিডনির যে ওষুধগুলি আছে সেগুলি খাবে, প্রেশার থাকলে প্রেশার ওষুধ খেতে হবে। এখন আসেন ডায়েটের ট্যাবলেট, যারা ট্যাবলেট খায় তাদের একটু সচেতন থাকতে হবে যে এই ট্যাবলেটগুলি লং টার্ম ইফেক্টে হাইপোগ্লাইসিমিয়া করে, অর্থাৎ ব্লাড সুগার কমিয়ে দেয়। সেই ক্ষেত্রে ওই ওষুধগুলিকে পারতপক্ষে ওগুলি অ্যাভয়েড করাই এটাকে ভালো। পরিহার করা ভালো। আর যারা অনেক আছে যেগুলি 24 ঘন্টায় হাইপোগ্লাইসেমিয়া করে না, সেই জাতীয় ওষুধগুলি দিতে হবে। এখন আসেন ইনসুলিন, যারা ইনসুলিন নেয় জি। তাদের বলতে আমরা যেটা বলি ফ্ল্যাট ভাষায়, যে আপনি ইনসুলিনের পরিমাণ অর্ধেক করে দেন, জাস্ট মেক ইট হাফ। Right. এত করার পরে আপনি দেখেন যে আপনার ব্লাড সুগারটা বিকালের থাকে? দিকে কি হয়। কেমন থাকছে? ব্লাড সুগার কিন্তু মাপা যায়, এটা কিন্তু ইসলামিক স্কলারদের জি। এটা যে আপনি ব্লাড সুগার মাপতে পারেন। আপনি এতে রোজা ভাঙবে না। রোজা ভাঙবে না ব্লাড সুগার। আপনি বিকালের দিকে দেখেন ব্লাড সুগারটা কমে যায় কিনা। জি। যদি বেশি থাকে ইনসুলিন বাড়িয়ে দেন, আর যদি কম থাকে। অন্যান্য ওষুধগুলি কীভাবে বিন্যাস করতে হবে, একটা হলো ইফতার সময় খাবেন, সেহরির সময় খাবেন। ইউজুয়ালি ওষুধ তো তিনটা, আমরা খুব কমই ওষুধ দিই, 3 বেলা খেতে হয়। 2 বেলা হলে ওষুধগুলি 2 ভাগে ভাগ করতে হবে, জি, স্যার। ভাগ করে বিন্যাস করে খেতে হবে। আমাদের রমজানের একটা বিশাল অংশ জুড়েই রয়েছে অনেক মজাদার খাবার দাবার, মুখরোচক খাবার দাবার। এবং বিশেষ করে একটি কথা আপনি মানবেন হয়তো, যে একই টেবিলে যখন সুস্থ এবং যারা একটু ডিজিজড পার্সন রয়েছে তাদের জন্য কিন্তু খুব বেশি আলাদা কোনো ডিশ এরকম করা হয় না। একটা গড়পড়তা সবার জন্য এটা কমন খাবার হয়। এক্ষেত্রে যারা কিডনি রোগী বা রোগে আক্রান্ত তাদের খাবারের ব্যাপারে আসলে সতর্কতা কি? তারা কি ধরনের খাবার ইফতারিতে খাবে, সেহরিতে খাবে এবং সারাদিন আসলে কি মানে অ্যাকচুয়ালি সতর্ক ইফতারির অবলম্বন সময় যে খাবারটা, জি স্যার। এটা একটা সুষম খাবার হওয়া উচিত, যেটা আমাদের খাবার অ্যাবজর্পশনও ভালো হয় এবং সারা মাসটা আমি সুন্দরভাবে রোজা করতে পারি। একদম। যেটা হয় আমাদের রোজার সময়, আমরা একটা ফাস্টিংয়ের পরে, ফাস্টিং মিন্স রোজা, নট ফিস্ট। এটা অনেক সময় বোঝে যে রোজার সময় বেশি খাবে। নো, ফাস্টিংয়ের সময় একটা গ্রহণযোগ্য খাবার, যেটা সুষম খাবার এবং হেলদি খাবার, সেটা খাওয়া উচিত। এখন খাবার আইটেমের ভিতরে যেটা হয়, রোজার সময় দেখা যায় ভাজা পোড়ার উপরে বেশি পরিমাণটা বেশি পরিমাণ থাকে, বেশি right, থাকে। হুম। কিন্তু আমরা মনে করি যারা এমনি জনসাধারণেরও তাই, বেশি ভাজা পোড়া খাওয়া উচিত না। যেটা অল্প একটু খান, মুখরোচক খান, কিন্তু সবচেয়ে সময় একটা আপনি ধরেন একটু ফল খেলেন, একটু শরবত খেলেন, একটু চিড়া খালেন, একটু দই খেলেন, আর ওই যে পেঁয়াজু বেগুনি যতটুকু পারেন অল্প খান। আচ্ছা, এখন আসেন কিডনির রোগী। কিডনি রোগীতে আমরা যেটা বলি যে আপনি প্রোটিন জাতীয় খাবার কম খাবেন। কিডনি মানে কিডনি ফেইলিউর রোগী, জি। যারা রেনাল ফেইলিউর, যারা স্টেজ 3 পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা প্রোটিন রেস্ট্রিকশন করি। একটা পরিমাণ। রেস্ট্রিকশন করে আমরা প্রোটিন জাতীয় খাবার কম খাই। এখন ছোলা, বুট, তারপর পেঁয়াজু, বেগুনি, এগুলি হলো তেলে ভাজা, প্লাস এগুলির ভিতরে প্রোটিনও থাকে। খেলে খুব অল্প পরিমাণ অল্প খেতে হবে। পরিমাণে। আর যেটা করা উচিত, ডায়াবেটিস না থাকলে আপনি একটা শরবত দিয়ে খান, একটু দই দিয়ে খান, জি। একটা কলা দিয়ে খান, ফল খান। তারপরে আপনি ভাজা পোড়াটা যতটুকু পারেন অ্যাভয়েড করেন, এবং ঝালমুক্ত যেগুলি খাওয়া সেগুলি অ্যাভয়েড করেন। আলসার হবে। রোজা ধরেন আপনার 12-13 ঘন্টা আপনার ফাস্টিং থাকবেন, শরীরে যে পানির পরিমাণ, সেই পানির পরিমাণ 1.5 লিটার তো পানি খেতে হবে। জি। কিভাবে খাবেন? এইটা আপনি ইফতার করার সময় খান, নামাজ পড়ার আগে খান, নামাজ পড়ার পরে খান, এবং সেহরিতে। সেহরির সময় খান। তবে বিন্যাসটা এইভাবে। এখন আসেন অনেকেই চা কফি অভ্যস্ত, যেটা আমরা বলি চা কফি খেলে এই ইফতারের সময় খেয়ে নেন। সেহরির সময় যদি চা কফি খান, তাহলে হয় কি, এটার একটা ইফেক্ট হয় যে পেশাবটা বেশি হয়। বেশি হয়। তাহলে আপনি ডিহাইড্রেশন, পানি শূন্যতার পরিমাণ কমে যায়, সংখ্যাটা বেড়ে যায়। বিকালের দিকে ড্রাইনেস মাউথ হবে, সেটা একটা অসুবিধা হয়। সেই জন্য ওই বেলায় অ্যাভয়েড করলেই ভালো। তা আমরা যেটা বলি, আপনি 1.5 লিটার পানি খেলে 1.5 লিটার একটা বোতল, 1 লিটার আর 500 আলাদা, এটা আপনি এই মেইনটেইন করবেন। এই সেহরির থেকে ইফতার পর্যন্ত, ইফতার থেকে সেহরি পর্যন্ত খেয়ে নেবেন। যারা ট্রান্সপ্ল্যান্ট রোগী, ডায়ালিসিস রোগী, আমরা বলি আপনার রোজা না রাখাই ভালো। ভালো। এটা। এখানে একটি বিষয় রয়েছে যে এই সময় অনেকেই দেখা যাচ্ছে ফলের শরবত দিয়ে ইফতারি করে। অনেক সময় বিভিন্ন ফল-টল, ফ্রুটস এর হ্যাঁ, পরিমাণ। ফ্রুটসটা এটা যাদের ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে বা বা আপনি বললেন যে কিডনি ডিজিজের পেশেন্ট ক্রনিক, হ্যাঁ, সেটা তো। তাদের ক্ষেত্রে কি আসলে তারা কতখানি এটা আচ্ছা, গ্রহণ এটা করতে এখানে পারবে? একটু বলি যে নরমাল পার্সনের ফল এবং ফ্রুটস এগুলি খাওয়া উচিত। তবে কিডনি রোগী থাকলে
যাদের কিডনি রোগী স্টেজ 3-তে রোজা রাখছেন, এইটা ফলটা আমরা কেন খেতে না করি? একটা হলো ডায়াবেটিসের জন্য, আরেকটা হলো পটাশিয়ামের জন্য। পটাশিয়ামের জন্য যদি তার পটাশিয়াম লেভেল ভালো থাকে তাহলে ফল খাবে। পটাশিয়াম বা যদি অনেকে বেশি ডাবের থাকে, পানিকে খুব পছন্দ করে হ্যাঁ এই ডাবের সময়। পানি খেতে পারে। ডাবের পানির ভিতরে পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, আমরা এটা বলি। কিন্তু আমরা অনেক সময় আমরা একটু বাধা দেই, কারণ এটা পটাশিয়াম বাড়ে, সোডিয়াম বাড়ে, প্রেশার বাড়ে। বেশি তো এটা খালেন, এটা কিন্তু সুগারও বাড়ে। বা পরিমিত আচ্ছা, পরিমাণে পরিমিত পরিমাণে খেতে পারবে। আপনি কলা খেলেন, একটা কলা খুব ভালো, এখানে পটাশিয়াম রয়েছে। পটাশিয়াম আছে আছে। তো আরেকটা হলো সবসময় ট্রাই সফট খাবার ভালো, ভাজা পোড়ার থেকে সফট খাওয়া ভালো। এটা আপনি দই চিড়া খেতে পারেন, এটা ভালো। মুড়ি খেতে পারেন, ছোলা খেলে অল্প খাবেন, পেঁয়াজু খেলে অল্প খেতে হবে। ভাজা জিনিস যতটুকু অ্যাভয়েড করলে রোজার সময়, কারণ আপনি যদি বেশি ভাজা পোড়া খান, তৈলাক্তযুক্ত খান, আপনার স্টমাক আপসেট হতে পারে। আপসেট হবে। এবং আপনার তো একটা মাস 30 দিন রোজা করতে হবে। কাজে আপনি প্রথম থেকেই সংযম থাকেন, সচেতন থাকেন। এবং সাথে সাথে যেটা হলো যে অনেক সময় যারা ডায়াবেটিস রোগী, তারা তো এক্সারসাইজ করতো। জি। এখন ডায়াবেটিস যদি তারাবি পরে, যদি উনি তারাবি 20 রাকাত পরে, ওইখানে কিন্তু এক্সারসাইজ এক্সারসাইজটা হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে আর যারা আলাদাভাবে তারাবি প্রয়োজনীয়। করতে চান না, তারা কিন্তু একটু এক্সারসাইজ, যেটা রুটিন এক্সারসাইজ, একটু হেঁটে নিতে পারেন। আমরা জানি যে ডায়াবেটিক রোগীদের একটা প্রিপারেশন রয়েছে, যে তারা ডোজগুলোকে ইনসুলিন অথবা যারা মুখে ওষুধ খায় সেটার আগে থেকে একটা প্রস্তুতি নেয়। কিছু প্রি রমজান এক্সারসাইজ রয়েছে, আর কিছু আগে কিছু রোজা করে দেখে নেয় যে কী অবস্থা। যারা কিডনি রোগী তাদের একটা প্রিপারেশনের ব্যাপারে আসলে কি করা যায়, এবং ইনভেস্টিগেশন, যে যারা হয়তো 7 দিন রোজা রাখছেন, এরপরে কি কোনো পরীক্ষা করার দরকার আছে কিনা, বা রমজানের মাঝে কোনো পরীক্ষা করার ধন্যবাদ। দরকার আছে কিনা? এখন দেখেন, মসজিদে যখন যান, ওনারা বলেন এই মাসের থেকে, রমজানের 1 মাস আগের থেকে আপনি প্রিপারেশন নেন। জি। আপনি 2-1টা রোজা রেখে, আমরা যেটা বলি সোমবার বৃহস্পতিবার রোজা থেকে ট্রায়াল করে এবং প্রস্তুতি নিতে হয়। জি। কিডনি রোগীর তো আরও বেশি প্রস্তুতি নিতে হবে, কারণ আপনি রোজার আগে আপনার ব্লাড সুগারটা কতটুক আছে সেটা আছে। জানতে হবে। আপনার কিডনি ফাংশন ক্রিয়েটিন টেস্টটা লেভেল কেমন কতটুকু আছে? আছে, যে হ্যাঁ। হিমোগ্লোবিনটা কতটুকু আছে, পেশাবে ইনফেকশন আছে কিনা, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ আছে কিনা, সুগারটা নিয়ন্ত্রণ আছে কিনা, এগুলো সব দেখে নিতে হবে। দেখে অ্যাডমিটিং টু প্ল্যান করতে হবে জি। যে আপনি কি ওষুধ কিভাবে খাবেন। সমন্বয় করবেন। এখন যেটা হলো যে ডায়াবেটিস রোগীর, যারা ডায়াবেটিস ব্লাড সুগার দেখতে হবে। আর একটু আগে যেটা বললাম, উনি যদি ইনসুলিন নেয়, ট্যাবলেট খায়, সেই ওষুধগুলি আমি বলি যে আপনি অর্ধেক করে দেন, ইনসুলিন হাফ করে দেন। জি। দিয়ে আপনি দেখেন যে আপনার রোজার সময় দেখেন যে আপনার বিকালে ব্লাড সুগারটা কমে যাচ্ছে কিনা। জি। যদি 5-এর নিচে চলে যায়, তাহলে আপনি ইনসুলিন কমিয়ে দেন। আর যদি বেশি থাকে, ইনসুলিনটা বাড়িয়ে দেন। জি। আর ট্যাবলেট ফর্মেও সেটা বলে প্রেশারটা আপনি দেখেন, প্রেশারটা চেক আছে কিনা, কন্ট্রোল আছে কিনা। আর যদি বেশি থাকে, ওষুধ বাড়িয়ে দেন। আর কম থাকলে ওষুধটা কমিয়ে দেন। কিডনি ফাংশন টেস্ট বলতে আমরা যেটা বুঝি, সেটা হলো রক্তের সেরাম ক্রিয়েটিনিন আর ইজিএফআর। জি। ক্রিয়েটিন যেটা হলো, এইটা শুধু ক্রিয়েটিন দেখে কিন্তু কিডনির কার্যক্ষমতা বোঝা বোঝা যায়। যায় না অনেক সময়। সেই জন্য আমরা বলি ইজিএফআর, এস্টিমেটেড গ্লোবুলার ফিল্ট্রেশন রেট। রেট যেটা অর্থাৎ ক্রিয়েটিন এমনি সুস্থ, ক্রিয়েটিন নর্মাল থেকেও কিন্তু আপনি ইজিএফআর কমে যেতে পারে। যেমন আমার এই বয়সে 72-73 বছরে ক্রিয়েটিন নর্মাল থাকলে ইজিএফআর কমে যায়। অর্থাৎ 30 বছর পরে আপনার কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে অটোমেটিক কমে যায়। প্রতি ডিকেটে হ্যাঁ, কিছু প্রতি কমতে ডিকেটে থাকে। 1 ml করে কমে যাচ্ছে। থাকে, মানে right. 10 বছরে 10 ml কমে 10 যাবে। ml কমে যায়। তাহলে 30 বছর 70 বছরে 30 ml এমনি কমে যাবে। তাই যে কাজেই ইজিএফআরটা করে আপনার বুঝতে হবে যে আপনার কিডনির ফাংশনটা Function কতটুকু কতখানি আছে। পর্যায়ে আছে। এটা ব্লাড সুগারটা দেখে নিলেন। সেই সাথে আপনার ইউরিক অ্যাসিডও দেখতে হয়, কারণ এই যে ভাজা পোড়া তেল, প্রোটিন জাতীয় প্রোটিন জাতীয় খাবার বিশেষ করে এই যে মাংসের বুট খাবার। বলেন, ছোলা বলেন, এগুলোতে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে লেভেল যায়। বাড়ায়। শুধু যে এতে পারে তা না, কতগুলি সবজি আছে ইউরিকে, অনেকের গিরায় ব্যথা বলে, জি। পার্টিকুলারলি যাদের কিডনি ফেলিওর, ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড ঠিক আছে কিনা সেটা দেখতে হতে হবে। ইউরিক অ্যাসিডের যে খাবারগুলি, আমি যেটা বলে প্রোটিন যে খাবারগুলি হাই কন্টেন্ট, তাতে পেতে ইউরিক অ্যাসিড বাড়ে। যেমন মাছ, মাংস, দুধ, ডিম, রেড মিট বিশেষ মিট, করে। এগুলি রেড মিট বিশেষ করে। সবজিতেও আছে। এই যে পালং শাক, পুঁই শাক, তারপরে বিনস জাতীয় যেগুলো, বিনস, শিম জাতীয়। এগুলির ভিতরে কিন্তু আপনার থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে। তাহলে ওইটা আপনি খাওয়ার থেকে যতটুকু পরেন, খাবেন না তা না, কমিয়ে পরিমাণ দেন। মতো। আচ্ছা, এছাড়া যেটা হলো অনেক পানির পরিমাণ, যেটা পেশাব ইনফেকশন, তাদের রেনাল স্টোন ডিজিজ যাদের আছে, তাদের একটু খেয়াল রাখতে হবে
যে আপনার এই যে এই পানির পরিমাণটা ঠিক আছে কিনা, জি, স্যার। তারপরে ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, ইলেকট্রোলাইট বিশেষ করে। ইলেক্ট্রোলাইট, এগুলো আপনি দেখতে হবে। এরপরে আপনি যেটা ব্লাড সুগার তো দেখতেই হবে। জি। তারপরে একটু যদি অনেক সময় দিস কিডনি পেশেন্টগুলি ভান্ডারেবল টু ইনফেকশন, জ্বর আছে কিনা, সর্দি হচ্ছে কিনা, বুকে ইনফেকশন আছে কিনা, এগুলো সেগুলির জন্য দেখতে হবে। দেখতে হবে। যদি এরকম থাকে একটু পরীক্ষা করে নিয়ে যদি প্রয়োজন হয় ওষুধগুলি দিব, অথবা ইনফেকশনের অ্যান্টিবায়োটিক দিয়ে রোজাটা চালিয়ে যেতে পারে। যারা আসলে স্টেজ 3 পর্যন্ত আছেন তারা Yes. রমজানটা, এবং তার চমৎকার একটি নির্দেশনা আপনি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে রমজান ও স্বাস্থ্য প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে যে কথাগুলো আমরা উঠে আসলো সেটি হচ্ছে যে যারা কিডনি রোগে আক্রান্ত, ক্রনিক কিডনি ডিজিজে, তারা রোজা রাখতে পারবেন, তবে অবশ্যই সেটি চিকিৎসকের পরামর্শে, বিশেষ করে স্টেজ 3 পর্যন্ত বিশেষ সতর্কতার সাথে তার খাবারের, তার যে ফ্লুইড বা পানির নির্দেশনাটি রয়েছে সেটি যদি মেনটেন করতে পারেন এবং সেটি যদি অবজার্ভ করেন পুরোটি সময় ধরে, এবং প্রয়োজনে কিছু ইনভেস্টিগেশন করে সেটির পরীক্ষা নিরীক্ষা করে সেটিকে সুসংহত করে নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে এই রমজান পালন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রোজা সুনির্বিঘ্নভাবে পালন করবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকে।